তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স প্রথম সেমিস্টারে প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 1 পেপারের নাম পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা 2024 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রশ্নের উত্তর লিখবে দেখো। তার আগে প্রশ্নটা বোঝো। তুমি কি মনে করো রাজনৈতিক ধারণার কেন্দ্রে রয়েছে ক্ষমতার সমীকরণ ও বিরোধ পরিচালনা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। অ্যান্সার দেখো, প্রথমেই ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে মৌলিক ও বিতর্কিত আলোচ্য বিষয় হলো রাজনীতি বা রাজনৈতিক ধারণাটির প্রকৃত অর্থ অনুধাবন করা। সনাতন দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র, সরকার এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর আলোচনাই ছিল রাজনীতির মূল বিষয়। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতিকে কেবল রাষ্ট্রীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের বৃহত্তর পরিসরে ক্ষমতা, প্রভাব এবং বিরোধ মীমাংসার একটি নিরন্তর প্রক্রিয়া হিসাবে বিশ্লেষণ করেছেন। আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে রাজনীতি কেবল আইন প্রণয়ন নয়, বরং এটি হলো সমাজবদ্ধ মানুষের পারস্পরিক স্বার্থের সংঘাত এবং সেই সংঘাত নিরসনের উপায়। এবার রাজনৈতিক ধারণার কেন্দ্রে রয়েছে ক্ষমতার সমীকরণ, বিরোধ পরিচালনা। এই মূল বিষয়বস্তুটা এবার তোমাদের বুঝতে হবে। রাজনৈতিক ধারণার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক উপাদান হলো ক্ষমতা। সমাজে প্রত্যেক ব্যক্তি বা গোষ্ঠী নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় এবং এর জন্য তারা অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করার বা অন্যের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই প্রভাব বিস্তারের ক্ষমতাই হলো রাজনৈতিক ক্ষমতার মূল ভিত্তি। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাসওয়েল রাজনীতিকে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে বিচার করে বলেছেন, রাজনীতি হলো কে কি কখন কি পাচ্ছে তার অধ্যয়ন। অর্থাৎ সমাজের সীমিত সম্পদের ওপর কার কতটা অধিকার থাকবে এবং কে সেই সম্পদ বন্টন করবে তা নির্ধারিত হয় ক্ষমতার সমীকরণের মাধ্যমে। যেখানেই মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে, যেখানেই ক্ষমতার প্রয়োগ ও প্রভাব বিস্তারের একটি প্রতিযোগিতা থাকে, এই ক্ষমতার সমীকরণ ছাড়া কোনো রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্ব কল্পনা করা যায় না। ঠিক আছে, পরের পোর্শনটুকু আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে আমাদের অনলাইন কোচিং ক্লাসে তোমরা জয়েন করতে পারো। তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে প্রথম থেকে যদি ভিতটা শক্ত করতে চাও, তাহলে বলবো তোমরা দেরি না করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। কারণ প্রথম থেকে যদি ভালো করে তৈরি হও, তাহলে অনার্সটা কিন্তু অনেক সহজ বলে তোমাদের কাছে মনে হবে। দেখো, ক্ষমতার এই সমীকরণের পাশাপাশি রাজনৈতিক ধারণার অপর একটি অপরিহার্য দিক হলো সমাজস্থ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ বা দ্বন্দ্ব। মানব সমাজ অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রতিটি মানুষের চাহিদা, আদর্শ, বিশ্বাস ও স্বার্থ ভিন্ন প্রকৃতির। অন্যদিকে সমাজের সম্পদ এবং সুযোগ সুবিধা অত্যন্ত সীমিত। এই সীমিত সম্পদের ওপরে অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজভুক্ত বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর মধ্যে মতবিরোধ ও দ্বন্দ্ব দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। এই দ্বন্দ্ব কেবল অর্থনৈতিক সম্পদের জন্য নয়, বরং মতাদর্শ, ধর্ম বা সামাজিক মর্যাদাকে কেন্দ্র করে গড়ে ওঠে। সমাজের এই বিরোধ বা দ্বন্দ্ব যদি না থাকতো এবং সবাই যদি সব বিষয়ে একমত হতো, তবে রাজনীতির কোনো প্রয়োজনীয়তা থাকতো না। রাজনীতি মূলত জন্ম নেয় মতানৈক্য থেকে। তবে রাজনীতি কেবল সমাজ বিরোধ বা দ্বন্দ্ব সৃষ্টি করে না, বরং এই বিরোধকে সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। সমাজে যখন একাধিক গোষ্ঠীর মধ্যে স্বার্থের সংঘাত তীব্র আকার ধারণ করে, তখন সেই সংঘাতকে নিছক বল প্রয়োগের মাধ্যমে দমন না করে আলাপ আলোচনা, আপোষ মীমাংসা এবং নিয়মতান্ত্রিক উপায়ে তার সমাধান খোঁজাই হলো প্রকৃত রাজনীতিক কাজ। বার্নার্ড ক্রিক তার রাজনীতি সংক্রান্ত বিশ্লেষণে বলেছেন, রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন স্বার্থগোষ্ঠীকে সমন্বিত করা হয়। অর্থাৎ রাজনীতির সমাজের বিভিন্ন বিবদমান গোষ্ঠীর মধ্যে একটি ঐক্যমত প্রতিষ্ঠায় চেষ্টা করে।
প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন রাজনীতিকে সংজ্ঞায়িত করেছেন সমাজের জন্য মূল্যবোধ ও কর্তৃত্বমূলক বন্টন হিসাবে। এর অর্থ হল রাজনৈতিক কর্তৃপক্ষ ক্ষমতার সাহায্যে এমন নীতি প্রণয়ন করে যা বৃহত্তর সমাজ মেনে নেয় এবং যার ফলে সংঘাত নিয়ন্ত্রিত হয়। প্রকৃতপক্ষে ক্ষমতার সমীকরণ এবং বিরোধ পরিচালনা সম্পূর্ণভাবে একে অপরের পরিপূরক একটি বিষয়। ক্ষমতা ছাড়া যেমন বিরোধ মীমাংসা করা বা কোনো নীতি কার্যকর করা সম্ভব নয়, ঠিক তেমনি সমাজে বিরোধ বা দ্বন্দ্ব না থাকলে ক্ষমতার প্রয়োগ অর্থহীন হয়ে পড়ে। সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য থাকে তার উপর নির্ভর করেই বিরোধের প্রকৃতি ও তার সমাধানের পথ নির্ধারিত হয়। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর পড়ে বলছি না। আর তোমাদের অনার্সে এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কারণ এইচএস আর অনার্স কিন্তু অনেক তফাৎ, এটা প্রথম থেকেই মাথায় রাখবে।